এসব অভিযোগ সেখানেই হয় যেখানে কেবল কয়েকদিন সাথে থাকার বিষয়, কিন্তু যেখানে সারা জীবনের ব্যাপার সেখানে এসব তুচ্ছ। সালার তাকে বাহুডোরে বেঁধে কোমল সুরে বোঝাতে লাগে, তোমাকে বিয়ে করাটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল এবং গুরুত্বপূর্ণ আছেও, কিন্তু ভবিষ্যতেও এটি গুরুত্বপূর্ণ থাকবে কি না সেটি নির্ভর করবে তোমার উপর। আমার প্রতি কোনো অভিযোগ থাকলে সেটা আমাকে বলো, অন্যকে নয়। আমি কেবল তোমার কাছেই জবাবদিহি করব, অন্য কারো কাছে নয়। সালার তাকে পরিমিত ও সংযত ভাষায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। আমাদের মাঝে কখনো বন্ধুত্ব ছিল না, তবে বন্ধুর থেকে বেশি আন্তরিকতা ও স্পষ্টবাদিতা ছিল আমাদের সম্পর্কে। তাহলে বিয়ের বন্ধন সেই আন্তরিকতাকে নষ্ট কেন করছে? ইমা চোখ তুলে এক পলক তাকে দেখে। সে সালারের চোখে সেই গাম্ভীর্য দেখতে পেল যা ছিল তার শব্দে। সে পুনরায় চোখ নামিয়ে ফেলে। সালার ভুল কিছু বলছে না, তার মন এ বাক্যটি সাক্ষ্য দিল। এদিকে সালার বলে চলেছে, তুমি আমার জীবনে প্রতিটি ব্যক্তি, প্রতিটি বস্তুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সালার তার শব্দগুলোতে জোর দিয়ে বলে, কিন্তু এই কথাটি আমি প্রতিদিন তোমাকে বলতে পারবো না। তার মানে এই নয় যে আমার কাছে তোমার গুরুত্ব কমে গিয়েছে। আমার জীবনে তোমার গুরুত্ব এখন আমার হাতে নেই, তোমার হাতে। এটা তুমি সিদ্ধান্ত নিবে যে সময়ের সাথে সাথে সেই গুরুত্ব তুমি বাড়াবে নাকি কমাবে। তার কথা শুনতে শুনতে ইমামার দৃষ্টি সালারের সেই হাতের পিঠে পড়ে, যে হাত সে আলতো করে তাকে বুলিয়ে দিচ্ছে। সালারের হাতের পৃষ্ঠ অসম্ভব পরিচ্ছন্ন, তাতে পশম নেই বললেই চলে। হাতের আঙুলগুলো কোনো শিল্পীর আঙুলের মতো সুস্নিগ্ধ ও সরু। সাধারণ পুরুষদের হাতের চেয়ে পাতলা। তার হাতের পিঠে সবুজ ও নীল রগগুলো স্পষ্টভাবে ভেসে আছে। কবজিতে ফুটে আছে থামা ঘড়ির হালকা দাগ। সে নিশ্চয়ই নিয়মিত ঘড়ি পরিধান করে। ইমামা আজ এই প্রথম তার হাত এত গভীরভাবে দেখছে। হাতগুলো তার অনেক ভালো লেগেছে। তার মন আরও কিছুটা বিগলিত হলো। তার ধ্যান এখন কোথায় সালার তা বুঝতে পারে না। সে তাকে ওভাবেই গভীরভাবে বুঝিয়ে বলছে, ভালোবাসা বা বিয়ের উদ্দেশ্য এটা নয় দুজন দুজনকে হাতের মুঠোয় বন্দি করে রাখবে। এতে সম্পর্ক দৃঢ় হয় না, বরং দম বন্ধ হয়ে আসে। একে অপরকে ছাড় দেওয়া, একে অপরের ব্যক্তিগত অবস্থানকে মেনে নেওয়া, একে অন্যের স্বাধীনতার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা অনেক গুরুত্বপূর্ণ। ইমামা ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। সে এখন অসম্ভব গম্ভীর হয়ে আছে। আমরা যদি সবসময় একে অপরের দোষ ত্রুটি ও সংকীর্ণতা খুঁজে বেড়াই, তাহলে খুব দ্রুত আমাদের মন থেকে একে অপরের প্রতি সম্মান ও ভক্তি নিঃশেষ হয়ে যাবে। সম্পর্কে যতই ভালোবাসা থাকুক না কেন, সেখানে যদি সম্মান ও ভক্তি না থাকে, তাহলে সেই ভালোবাসাও শেষ হয়ে যায়। এই দুটি জিনিস ভালোবাসার ঘরের চারটি দেয়াল, আর চারটি দেয়াল ভেঙে গেলে ঘর রক্ষা করা অনেক কঠিন হয়ে পড়ে। ইমা হতভম্ব চোখে তার দিকে তাকালো। সালার তার চোখে হতভম্বতা দেখে মুচকি হাসে। সুন্দর একটা দর্শন, তাই না? ইমার চোখে পানি ও ঠোঁটে হাসি দুটোই একসাথে এলো। সে সম্মতিতে মাথা নাড়ে। সালার তাকে আরও কাছে টেনে নিয়ে বলল, আমি আল্লাহর নিখুঁত বান্দাই হতে পারিনি, তাহলে তোমার নিখুঁত স্বামী হব কিভাবে ইমামা? আল্লাহ হয়তো আমার ভুলগুলো মাফ করে দেবেন, তাহলে তুমিও মাফ করে দিও। ইমামা হতবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রয়। সে সত্যি এই সালার সিকান্দারকে চেনে না। এই সালার তো সেই সালার নয়। সালার তার চোখের ফোলা পাপড়ি আঙুলের ডগা দিয়ে স্পর্শ করতে করতে বলে, কি অবস্থা করে ফেলেছ তোমার চোখের? আমার প্রতি দয়া হয় না তোমার? সে অত্যন্ত মমতা মিশিয়ে বলে। প্রতি উত্তরে ইমামা তার বুকে মাথা গুজে দিল। সে এখন অসম্ভব
শান্ত হয়ে আছে। সালার এক হাতে জড়িয়ে ধরে অপর হাতে তার মুখে ও গলায় ছড়িয়ে পড়া চুলগুলো সরাতে সরাতে এই প্রথম লক্ষ্য করল কান্নার পর তাকে আরও বেশি সুন্দর লাগে। কিন্তু এই মুহূর্তে তাকে এই কথা বলা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতোই। তার দিকে ইমামার এখন কোনো মনোযোগ নেই। সে তার গায়ের এটোশেটো নাইট শার্টের প্যাটার্নে আনমনে আঙুল বোলাচ্ছে। তোমাকে খুব মফ কালারে মানায়। সালার ভীষণ রোমান্টিক ভঙ্গিতে তার জামার দিকে তাকিয়ে বলে। তার বুকে দৌড়াতে থাকা ইমামার হাত হুট করে থেমে গেল। সে মাথা তুলে তার দিকে তাকায়। সালার তার চোখে অভিমান দেখে মুচকি হাসে। বলল, তোমার প্রশংসা করছি। এটা টি পিঙ্ক কালার। ও আচ্ছা। সালার বিচলিত হয়ে তার জামার দিকে পুনরায় তাকায়। এটা টি পিঙ্ক? আমি আসলে অনেকদিন যাবৎ কাউকে মফ কালার পরতে দেখিনি, তাই। সালার অজুহাত পেশ করে। কি? গতকালই তো আমি মফ কালার পরেছিলাম। ইমামার চোখে অভিমান খানিকটা বেড়ে যায়। কিন্তু আমি তো ওটা পার্পল কালার মনে করেছিলাম। সালার দ্বিগুণ বিচলিত হলো। সামনের দেয়ালে সে পেন্টিংটা দেখতে পাচ্ছে। ওটার ফুলগুলো পার্পল কালার। ইমামা কিছুটা ধৈর্যশীলতা দেখানোর চেষ্টা করে, কিন্তু সালার এবার ওই পেন্টিংয়ের দিকে কিছুক্ষণ গভীরভাবে তাকিয়ে থেকে তাকে এটা বলতে পারল না যে পেন্টিংটা মূলত সে ব্লু কালার মনে করেই কিনে এনেছিল। ইমামা এখন তার মুখের দিকে তাকিয়ে আছে। সালার কিছুটা অসহায়ভাবে গভীর নিঃশ্বাস ফেলে। আমার মনে হয় এই বিয়েটা টিকিয়ে রাখতে হলে এখন থেকে পকেটে একটি রং চেনার শেড কার্ড নিয়ে ঘুরতে হবে। সালার পেন্টিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করল। আজ প্রথম সালারের আগেই জেগে ওঠে ইমামা। অ্যালার্ম বাজতে এখনও 10 মিনিট বাকি। কয়েক মিনিট এভাবেই বিছানায় পড়ে রয়। বুঝতে পারছে না এখন রাতের কোন প্রহর। হাত বাড়িয়ে অ্যালার্ম ঘড়ি কাছে টানল। তাতে সময় দেখে অ্যালার্ম বন্ধ করে দেয়। তারপর সতর্কভাবে বিছানায় উঠে বসে টেবিল ল্যাম্প জ্বালিয়ে স্যান্ডেল খুঁজল। সেগুলো পায়ে পড়ে আবারও লাইট অফ করে দেয়। ঠিক তখনই সালারের পাশের আলো জ্বলে ওঠে। সে কখন সজাগ হয়েছে ইমামা বুঝতে পারছে না। আমি ভেবেছিলাম তুমি ঘুমাচ্ছ। ইমামা সালামের জবাব দিয়েই বলে। শব্দ পেয়েই আমি এখনই উঠেছি। সালার ওভাবেই শুয়ে শুয়ে তার ফোন দেখতে লাগে। কিন্তু আমি তো কোনো শব্দ করিনি। আমি তো চেষ্টা করেছিলাম যাতে তোমার কোনো ডিস্টার্ব না হয়। ইমামা খানিক অবাক হলো। আমার ঘুম খুব পাতলা। রুমে সামান্য শব্দ হলেই আমি জেগে উঠি। সালার দীর্ঘশ্বাস নিয়ে ফোন সাইড টেবিলে রাখে। আচ্ছা, আমি এখন থেকে খেয়াল রাখব। ইমামা কিছুটা দুঃখ প্রকাশ করে বলে, প্রয়োজন নেই। এমন অল্প ঘুমিয়ে আমার অভ্যাস আছে। এতে আমার কোনো সমস্যা হয় না। সে পাশ থেকে আরেকটি বালিশ নিয়ে মাথার নিচে রেখে চোখ বন্ধ করে ফেলে। ওয়াশরুমে যাওয়ার আগে ইমামা কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রয়। প্রতিটি মানুষ এক একটি বই, খোলা কিতাব, যে বইটি যে কেউ পড়তে পারে না। সালারও তার জন্য একটি খোলা বই, কিন্তু সেটি চাইনিজ ভাষায় লিখিত। আর ইমামা চাইনিজ ভাষা পড়তে অক্ষম। অবশেষে আজ তারা একসাথে সেহরি করে। প্রতিদিনের মতো সালার ফুরকানের সাথে বাইরে গেল না। সে হয়তো বিগত কয়েকদিনের ক্ষতিপূরণের চেষ্টা করছে। রাতেই ইমামার মন ভালো হয়ে গিয়েছিল। এখন সালারের এই বাড়তি মনোযোগ তাকে আরও বেশি উৎফুল্ল করে দিল। মসজিদে যাওয়ার সময় এই প্রথম তাকে বলে গেল, ইমামা, আমার অপেক্ষায় থেকো না, নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো। আমি বেশ দেরি করেই আসব। সালার যেতে যেতে তাকে তাগাদা দিল, কিন্তু সে তার তাগাদা উপেক্ষা করে অপেক্ষায় বসে রয়। সালার এসে কিছুক্ষণ বাসায় থেকে 8:30টায় অফিসের জন্য বের হলো। ইমামা তাকে বিদায় দিয়ে ঘুমাতে যায়।
দ্বিতীয়বার যখন তার চোখ খুলে তখন 11টা বাজে। কলিং বেলের শব্দে তার ঘুম ভাঙে। চোখ কচলে বাইরে এসে দরজা খুলতেই দেখে 40-45 বছর বয়সী এক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটি তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে সালাম করে। আমাকে নওশিন সাহেবা পাঠিয়েছেন, সে তার পরিচয় দেয়। ইম্মার হঠাৎ মনে পড়ে নওশিনদের বুয়া গতকাল রুম পরিষ্কার করতে আসার কথা ছিল, কিন্তু সালার তাকে আজ আসতে বলেছে। ইম্মা তাকে জায়গা করে দিয়ে দরজা থেকে সরে দাঁড়ায়। এত খুশি হয়েছি নওশিন সাহেবা যখন বললেন সালার সাহেবের বউ চলে এসেছে। আমি তো জানি না কবে বিয়ে করলো সালার সাহেব। ইমামার পেছন পেছন আসতে আসতে মহিলাটি কথা শুরু করে দিল। কোথা থেকে পরিষ্কার করতে শুরু করবে তুমি? ইমামা হুট করে বুঝে উঠতে পারল না তাকে পরিষ্কার করার জন্য কি কি নির্দেশনা দেবে। সাহেবা, আপনি চিন্তা করবেন না, আমি করে নেব। আপনি চাইলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারেন। বুয়া তাকে প্রস্তাব করল। এটা হয়তো সে ইমামার চোখ ভর্তি ঘুম দেখেই বলেছে, না, তুমি লাউঞ্জ থেকে কাজ শুরু করো, আমি এখনই আসছি। প্রস্তাবটা মন্দ ছিল না, তার সত্যি খুব ঘুম পাচ্ছিল, কিন্তু সে তাকে এভাবে একা রুমে কাজিয়ে লাগিয়ে ঘুমিয়ে যেতে পারে না। ওয়াশরুমে এসে ইমামা মুখে পানির ঝাপটা দিল, কাপড় পাল্টে চুল বেঁধে লাউঞ্জে চলে এলো। এসে দেখে মহিলাটি তখন ঝাড়ু দিচ্ছে। জানালার পর্দাগুলো সরানো। সূর্য এখনো পুরোপুরি ওঠেনি, কিন্তু কুয়াশা প্রায় কেটে গিয়েছে। লাউঞ্জের জানালা থেকে ব্যালকনির গাছগুলো দেখে তার পানি দেওয়ার কথা মনে পড়ে। মহিলাটি আবারও কথা শুরু করতে চাচ্ছিল, কিন্তু সে ইমামাকে ব্যালকনির দিকে যেতে দেখে চুপ হয়ে যায়। এদিকে ইমামা গাছে পানি দিয়ে এসে দেখে মহিলাটি ইতিমধ্যে লাউঞ্জ পরিষ্কার করে সালারের বেডরুমে চলে এসেছে, যে রুমটিকে সালার স্টাডি রুম হিসেবে ব্যবহার করে। সালার সাহেব অনেক ভালো মানুষ। 1.5 ঘন্টায় পুরো অ্যাপার্টমেন্ট পরিষ্কার হয়ে গেল। ইমামা তাকে চায়ের কথা বলল। চা পান করতে করতে মহিলাটি আবারও কথা বলতে শুরু করে। তার মন্তব্যে ইমামা কেবল মুচকি হেসেই ক্ষান্ত রইল, কোনো উত্তর করল না। আপনিও কি ওনার মতো বেশি কথা বলেন না? মহিলা তার ব্যাপারে এই প্রথম তার ধারণা প্রকাশ করে। আচ্ছা, সালারও বেশি কথা বলে না। মা ইচ্ছে করেই একে আলোচনার বিষয়বস্তু বানালো। কোথায় আর বলে, হামিদও সাহেবের ব্যাপারে এই একই কথা বলে। সে হয়তো সালারের হামিদ নামক কোনো পরিচারকের নাম বলল। কিন্তু সাহেবা, আপনার স্বামী বড় লজ্জাশীল, ওনার চোখে প্রচণ্ড হায়া। এটি শুনে ইমামা যেন হতভম্ব হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। মহিলাটি অত্যন্ত গভীরভাবে কথা বলে চলেছে। ফুরকান সাহেবের মতোই সালার সাহেবেরও চরিত্র। ফুরকান সাহেবের তো আল্লাহর রহমতে ছেলে মেয়ে আছে। সালার সাহেব তো একাই থাকতেন এখানে। আমি তো কখনোই এমন একা পুরুষের ঘরে কাজ করি না। খারাপ দুনিয়া দেখেছি আমি, কিন্তু এখানে এতদিন ধরে কাজ করি সালার সাহেব চোখ তুলেও কখনো আমাকে দেখেননি। আমি অনেকবার ভেবেছি বড়ই সৌভাগ্যবতী হবে যে এই ঘরে বউ হয়ে আসবে। মহিলাটি গড়গড় করে বলে চলছিল, আর হিটারের পাশে সোফায় আধশোয়া হয়ে ইমা যেন কোনো ভাবনায় হারিয়ে যাচ্ছে। মহিলাটি অবাক হলো। সাহেবা তার স্বামীর প্রশংসা শুনি খুশি হলো না কেন? সাহেবা আর কি খুশি হবে? সালার প্রতি তার এতটুকু প্রত্যাশা ছিল যে, আর যাই হোক, বাসার কাজের মহিলার সাথে সে অন্তত জড়াতে তো পারবে না। তারা সবচেয়ে নিকৃষ্টতম পুরুষ, যারা বাসার কাজের মহিলার উপরও খারাপ নজর রাখে। সালার এ ধরনের পুরুষের অন্তর্ভুক্ত হতে পারে না। ইমামার এমন ধারাবাহিক নীরবতা দেখে মহিলাটি তাড়াতাড়ি চা শেষ করে উঠে পড়ে। ইমামা তাকে বিদায় দিয়ে দরজা বন্ধ করতে গেল। দরজা বন্ধ হওয়ার আগেই মহিলাটি বলতে লাগলো, সাহেবা, কাল একটু তাড়াতাড়ি চলে আসবো আপনার বাসায়।